আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন লাইভ ক্লাসে। আমাদের মহা ম্যারাথন ক্লাস চলছে অর্থনীতির দ্বিতীয় পত্রের। সো আমাদের একটা ক্লাস হয়েছে অলরেডি, আমরা গতকালকে রাতে নিয়েছি। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তোমাদের আগামীকাল পরীক্ষা, তাই না? তোমাদের আগামীকাল ইকোনমিক্স পরীক্ষা। সো আমরা একটু সবাই জয়েন করি, হ্যাঁ সবাই একটু জয়েন করে না। তোমাদের বন্ধুবান্ধব থাকলে তাদের একটু শেয়ার মেনশন করে দাও, যাতে তারাও আমাদের সাথে এই ক্লাসে যুক্ত হতে পারে। আমরা একটু শেয়ার করে দিব, সমস্যা নেই। ওকে, আগামীকাল তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের পরীক্ষা। আমরা আজকে তোমাদের ক্লাস নিচ্ছি। আজকে আমার দ্বিতীয় ক্লাস। আমাদের গতকালকে আমরা একটা ক্লাস নিয়েছি, 2টা অধ্যায় সেখানে আমরা কমপ্লিট করেছি। আজকে এরপর থেকে আমরা পড়ব। সো সবাই একটু চলে আসো, হ্যাঁ তোমাদের বন্ধুবান্ধব থাকলে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও, যাতে তারাও যুক্ত হতে পারে আমাদের সাথে এই ক্লাসে, ঠিক আছে? ওকে, আমাদের সাথে রানা শিকদার আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আয়েশ খান আছে আমাদের সাথে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ওকে, তারপর আর কি আছে? সাবিহা আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো সবাই? হ্যাঁ, তোমাদের কি অবস্থা? প্রিপারেশন কেমন, কতটুক হয়েছে? হ্যাঁ একটু জানাও। সাবিহা ইসলাম সালাম দিয়েছে। ওকে, তারপর জান্নাত হোসেন আছে, সালাম দিয়েছে। কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ, সাবিহা বলছে। তারপর মাহবুব, সরি, মাধব মণ্ডল আছে আমাদের সাথে। কেমন আছেন ভাইয়া? ভালো আছেন আলহামদুলিল্লাহ। নাদিয়া রহমান আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ওকে ওকে ওকে, আমরা একটু ওয়েট করছি বাকিরা জয়েন করার জন্য। তোমরা একটু কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে একটু জানাই দিও। আর যারা তোমাদের বন্ধুরা এখনও যুক্ত হতে পারে না আমাদের ক্লাসে, তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও, যাতে তারাও আমাদের সাথে এই ক্লাসে যুক্ত হতে পারে, ঠিক আছে? তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও। যারা তোমাদের বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও, যাতে সবাই এই ক্লাসে যুক্ত হতে পারে, ঠিক আছে? আজকে আমরা পড়বো আমাদের সেকেন্ড পেপারে লেকচার নাম্বার 2। আমরা 2 নম্বর লেকচার আলোচনা করব, ঠিক আছে? ওকে, আমরা একটু ওয়েট করছি সবাই জয়েন করার জন্য। বাকিরা 2-1 মিনিট আমরা ওয়েট করি, আর 1 মিনিট ওয়েট করবো। হ্যাঁ, তোমরা একটু শেয়ার করে দিও ক্লাসটা, সবাই একটু শেয়ার করে দিও। লালমনিরহাট থেকে শাকিল রহমান আছে আমাদের সাথে। ওকে, জমির উদ্দিন আমাদের সাথে আছে, এমডি জমির উদ্দিন, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সাবেহা আছে, সাহেবা ইসলাম, জি স্যার। ওকে, সোমাইয়া রয়েছে। ওকে, তারপর মামুন আলী আছে। ওকে, আমানুল ইসলাম আছে। ওকে, চ্যাপ্টার 7 পড়াবেন ইনশাল্লাহ, চেষ্টা করব। আমরা আগে চ্যাপ্টার 4টা একটু পড়ে ফেলি, তারপর আমরা চ্যাপ্টার 7 ইনশাল্লাহ দেখা দিব, সমস্যা নেই। ওকে, চলো আমরা শুরু করি। হ্যাঁ, চলো আমরা শুরু করি। সো আমরা পড়বো আজকে সেকেন্ড পেপারের 4র্থ অধ্যায়। আমরা দ্বিতীয় তৃতীয় অধ্যায় পড়েছি গত ক্লাসে, গত লেকচারে, গতকালকে রাতে। আজকে আমরা থার্ড চ্যাপ্টার থেকে শুরু করতে যাচ্ছি। তো এখানে একটা কথা বলি, সেটা আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমাদের 2, 3, 4 কেমন, তারপর 7, 8, 9 এগুলো গুরুত্বপূর্ণ বেশি। প্রথম অধ্যায়টা গুরুত্বপূর্ণ, যাদের শর্ট সিলেবাসে বাইরে আছে প্রথম অধ্যায়টা তোমরা একটু পড়বা। শুধু 6টা না পড়ে 7টা পড়ার চেষ্টা করো, যেমন অধ্যায় 100 পড়ার চেষ্টা করো, ঠিক আছে? এটা আমি যদিও পড়াই নাই, তোমাদেরকে দেখাই দিই না, এই দুটো আমি অলরেডি দেখাই দিচ্ছি তোমাদেরকে। 4র্থ অধ্যায় আজকে আমরা শুরু করতেছি। ওকে, চলো আমরা শুরু করি। হ্যাঁ, আমরা 4র্থ অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা, মানব সম্পদ, আত্মকর্মসংস্থান, এই চ্যাপ্টারটা কোন কোন জায়গাতে প্রশ্ন আসবে, কে প্রশ্ন আসবে সেটা একটু বলে দিবা। আগে তোমরা এখানে বেসিক কিছু অংশ আছে, এগুলো একটু পড়ে দেখবা, তোমরা পড়ে নিও। এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে যে তথ্য সংগ্রহ পদ্ধতি কয়টা? 4টা। আদমশুমারি, অত্যাবশ্যকীয় তালিকাভুক্তিকরণ, নমুনা জরিপ, প্রাক্কলন। এটা তথ্য সংগ্রহ, অর্থাৎ যে কোনো তথ্য সংগ্রহ করতে হলে এই 4টা প্রসেস ফলো করতে হয়। আবার এই আদমশুমারি পদ্ধতি আবার 4 প্রকার: প্রত্যক্ষ গণনা, পরোক্ষ গণনা, প্রকৃত গণনা, বৈধ গণনা। পরীক্ষা এই দুইটা যে কোনো একটা এমসিকিউ আসতে পারে যে আদমশুমারি গণনা পদ্ধতি কয় প্রকার বা তথ্য সংগ্রহ পদ্ধতি কয়টা। তাহলে আনসার হবে 2টার ক্ষেত্রে 4টা আনসার হবে। আচ্ছা, তো মূলত একটা দেশে
প্রতি 10 বছর অন্তর অন্তর আদমশুমারি হয়ে থাকে, বাংলাদেশে এরকম আদমশুমারি হয়েছে। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয়েছে 1974 সালে বাংলাদেশের প্রথম আদমশুমারি হয়, বুঝছো? তারপর হচ্ছে এখানে কিছু সূত্র আছে, এগুলো দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন স্থূল জন্মহার বা অশোধিত জন্মহার নির্ণয় করো। হ্যাঁ, তো সূত্র খুবই সিম্পল। আমাদের একটা দেশের জন্মহারকে পপুলেশন দিয়ে ভাগ করলে 1000 দিয়ে গুণ করলে এই সিভিআর পাওয়া যায়। যেমন আমরা একটা এক্সাম্পল যদি বলি, আমি বলি 2016 সালে বাংলাদেশে জন্মগ্রহণ আছে, এখানে এক্সাম্পলটা আছে মনে হয়, আমি লেখার দরকার নেই, সময় চলে যাবে। আচ্ছা, তাহলে জন্মহারকে পপুলেশন দিয়ে ভাগ করলে 1000 দিয়ে গুণ করলে স্থূল জন্মহার বের হয়ে যায়। এই যে এখানে এক্সাম্পলটা আছে, বলছে মনে করি 2020 সালে বাংলাদেশে 20 লক্ষ জীবিত শিশু জন্মলাভ করে। উক্ত বছরের মধ্য সময় মোট জনসংখ্যা ছিল 16 কোটি। তাহলে জনসংখ্যার বৃদ্ধি হার প্রতি হাজারে কত, যেটাকে আমরা বলি সিভিআর, ক্রুড বার্থ রেট কত? তাহলে উত্তর হচ্ছে সামেশন বি ডিভাইডেড বাই সামেশন পি ইন্টু কত হবে, ইন্টু হচ্ছে 1000 হবে। এমন এটা হচ্ছে সূত্র। তাহলে আমাদের আনসার হচ্ছে সামেশন বি ডিভাইড বাই সামেশন বি। সামেশন বি মানে হচ্ছে জন্মসংখ্যা, এর উপরে লিখবো আমরা 20 লক্ষ, এবং এটাকে ভাগ করবো কত দিয়ে, এটাকে ভাগ করবো আমরা পি দিয়ে, সামেশন পি দিয়ে, সেটা হচ্ছে 16 কোটি দিয়ে ভাগ করব। 16 কোটি দিয়ে আমরা ভাগ করব। 0 লিখতে যেন উল্টাপাল্টা হয়ে না যায়। হ্যাঁ, 1000 দিয়ে আমাদের গুণ করতে হবে, 1000 দিয়ে গুণ, সরি 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের এটা আনসার বের হয় কত হয় একটু বলো তো তোমরা, একটু জানো তো কত হয়? দেখে পর্দা জামা বন্ধ করে পর্দা জেনে দাও, আর এদিকে এসো। শুধু কি পিডিএফ পড়লে হবে? আশা করতেছি তো পিডিএফ পড়লে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তবে তুমি যদি চাও এর বাইরে পড়তে পারো, কোনো সমস্যা নেই। তো আনসার হচ্ছে, এটা আনসার কত হয়? 12.5। আনসার হচ্ছে 12.5। এটা হচ্ছে আমাদের সিভিআর, ক্রুড বার্থ রেট। এরপর তুমি জন লিখতে পারো, এতজন মানে প্রতি 1000 জনে 12.5 জন হচ্ছে জন্মগ্রহণ করতেছে। ওকে, স্থূল জন্মহার এটা। সেম ভাবে স্থূল মৃত্যুহার যদি পরীক্ষা করতে বলে, তাহলে সেম ওয়েতে শুধুমাত্র একটাই পার্থক্য, সামেশন বি জায়গায় সামেশন ডি হবে। ডি মানে ডেথ রেট বা মৃত্যু সংখ্যা। যেমন বলছে 2016 সালে বাংলাদেশে 16 লক্ষ লোক মৃত্যুবরণ করলো এবং উক্ত বছর মধ্যে সময় 16 কোটি মানুষ ছিল। তাহলে স্থূল মৃত্যু হার কত? তাহলে সেম ওয়েতে সেম প্রসেসে আমরা করব। কিভাবে? যে সামেশন সিভিআর সমান আমরা লিখতে পারি যে সামেশন কি লিখতে পারি আমরা, সামেশন ডি ডিভাইড বাই সামেশন পি ইন্টু কত হবে, ইন্টু হচ্ছে 1000, ইন্টু হচ্ছে 1000 আমরা লিখব। তাহলে আনসার দাঁড়াবে যে 16 লক্ষকে ভাগ করতে হবে 16 কোটি দিয়ে, 16 লক্ষকে 16 কোটি দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে করতে হবে, গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে আনসার বের হবে 10 জন। প্রতি 1000 জনে 10 জন শিশু কি করছে, 10 শিশু বলতেছে 10 জন লোক মৃত্যুবরণ করছে। তাহলে জন্মহার মৃত্যুহার আশা করি পারবো, তাই না? খুবই সহজ। এরপর আসলে আমরা করবো 3 নাম্বার, স্বাভাবিক বৃদ্ধি হার বা এনজিআর বা নর্মাল গ্রোথ রেট। এটার সূত্র কি? এটার সূত্র হচ্ছে জন্মহার থেকে মৃত্যুহার বাদ দিলে, হ্যাঁ, সিভিআর এখান থেকে সিডিআর বাদ দিলে এবং 1000 দিয়ে ভাগ করলে 100 দিয়ে গুণ করলে এই স্বাভাবিক বৃদ্ধির হার বা নর্মাল গ্রোথ রেট পাওয়া যায়। তাহলে নর্মাল গ্রোথ রেটের সূত্র কি? সিভিআর মাইনাস সিডিআর ডিভাইড বাই 1000 ইন্টু 100। তাহলে জন্মহার থেকে মৃত্যুহার বাদ দিয়ে 1000 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, কেন জানো? কারণ জন্মহার থেকে মৃত্যুহার বাদ দিলে মূলত স্বাভাবিক বৃদ্ধির হারটা বের হয়। 1000 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করতেছি, কারণ এই নর্মাল গ্রোথ রেট বা স্বাভাবিক বৃদ্ধির হারটা প্রতি 100 জনে নির্ণয় করতে হয়। তো 1000 দিয়ে ভাগ করতেছি কেন? কারণ এই সিভিআর সিডিআর সাথে 1000 গুণ আছে, সেটা ক্যান্সেল করার জন্য আগে ভাগ করতেছি 1000 দিয়ে, তারপর 100 দিয়ে গুণ করতেছি, কারণ এটা পার্সেন্টেজে বা 100 জনে নির্ণয় করতে হয় সাধারণত এনজিআর, নর্মাল গ্রোথ রেট। তো এখানে বলতে বাংলাদেশের স্থূল জন্মহার 18%, 18.8, মৃত্যুহার 5.1, তার উত্তর হবে 18.8 মাইনাস 5.1। এটাকে ভাগ করতে হবে 1000 দিয়ে, ভাগ করতে হবে কত দিয়ে বলো? 1000 দিয়ে ইন্টু 100 দিয়ে করতে হবে, গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের আনসার বের হবে। তো 18 থেকে 18 মাইনাস 5.1, 18.8 থেকে 5.1 বিয়োগ করতে হবে, 1000 দিয়ে ভাগ 100 দিয়ে করতে হবে, গুণ করতে হবে। এটাই হচ্ছে মূলত আমাদের কি স্বাভাবিক বৃদ্ধির হার। হ্যাঁ, এটা আমরা লিখলাম।
এরপর আমরা বলবো জনসংখ্যার বৃদ্ধির হার। প্রথমে হলো স্বাভাবিক বৃদ্ধির হার, লিখবো আমরা জনসংখ্যার বৃদ্ধির হার। ওইটাও সেম সূত্র, তবে একটু কি আছে, পার্থক্য আছে। সেই পার্থক্য হচ্ছে এভাবে লিখবো আমরা। হ্যাঁ, দেখো ওই যে সিভিআর বলছি সেটার মতোই, মানে জন্মহার কি, জন্মহারের সাথে একটা জিনিস যোগ করতে হবে, সিভিআর এর সাথে বা জন্মহারের সাথে একটা জিনিস যোগ করতে হবে। সেটা হচ্ছে আমাদের সেটাকে আমরা বলি বহিরাগমন। বহিরাগমন এটা যোগ করতে হবে। বহিরাগমন মানে হচ্ছে বাইরের থেকে যে পরিমাণ মানুষ স্থায়ী ভিত্তিতে বা অস্থায়ী ভিত্তিতে মানে চলে আসতেছে বাংলাদেশে, মনে করে আসতেছে, সেই পরিমাণটাকে বলা হয় বহিরাগমন। মানে বাইরের দেশ থেকে বাংলাদেশে যে পরিমাণ মানুষ আসছে, শুধু বাংলাদেশ না, যে কোনো দেশের ক্ষেত্রে, অর্থাৎ বাইরের দেশে একটা দেশে বাইরের দেশ থেকে আসলে সেটাকে আমরা বলি বহিরাগমন। হ্যাঁ, সেটা জন্মহারের সাথে যোগ করতে হয়। এইখান থেকে এই দুটো থেকে বিয়োগ করতে হবে মৃত্যুহার। হ্যাঁ, মৃত্যুহারের সাথে যোগ করতে হবে তোমাকে একটা জিনিস, সেটা হচ্ছে বহির্গমন যোগ করতে হবে। বহির্গমন যোগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে করতে হবে, গুণ করতে হবে। হ্যাঁ, ওই আগেরটার মধ্যে সূত্র, শুধু পার্থক্য হচ্ছে জন্মহারের সাথে বহিরাগমন যোগ, মৃত্যুহারের সাথে বহির্গমন কি হবে, যোগ হবে। এটা মনে রাখার ওই কি, দেখো বহিরাগমন, এই যে রয়ের পরে আগমন থেকে পরে, আকার থেকে আগমন করলে একটা দেশে জনসংখ্যা মানুষ, তাহলে সেক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধি পায়। জন্মগ্রহণ করলে যেমন জনসংখ্যা বাড়ে, বহিরাগমন হলে জনসংখ্যা বাড়ে, সেজন্য এই দুটো যোগ হয়। আর মৃত্যু হলে মানে জনসংখ্যা কমে যায়, আর বহির্গমন হলে জনসংখ্যা কি হয়ে যায়, কমে যায়, সেজন্য এটা মৃত্যুহারের সাথে যোগ হয়ে থাকে। তো মনে রাখবে কেমনি, এইখানটা র্যাপ দেখছো, এই র্যাপ। আচ্ছা, তোমরা কখনো বিমান দেখছো, বিমান? তো একটা বিমান যখন রানওয়ে থেকে উপরের দিকে কি হয়ে যায়, উঠে যায়, তখন কি হয় যে সেই বিমানের এটা হচ্ছে বিমান মনে করো, তো এটা হচ্ছে বিমান, এটা রানওয়ে থেকে উপর থেকে উঠে যাচ্ছে। একটা বিমান করে রানওয়েতে মানুষ উপরের দিকে উঠে যায় কখন, যখন দেশ থেকে বাইরের দেশে চলে যায়, তাই না? তো এই র্যাপটা হচ্ছে বিমানের মতো। এই র্যাপটা বিমান উড়ে চলে যাচ্ছে, টেক অফ করতেছে, এরকম মনে হচ্ছে না? এরকম মনে হচ্ছে। তার মানে এই বিমানে করে মানুষ কিন্তু বাইরে চলে যাচ্ছে। তো যেটাতে র্যাপওয়ালা আছে সেটা তুমি মৃত্যুহারের সাথে যোগ করবা। হ্যাঁ, আর যেটাতে র্যাপ নাই, আগমন, আকার থেকে পড়বে আগমন, সেটা জন্মহারের সাথে যোগ করবা। হ্যাঁ, 1000 দিয়ে ভাগ, 100 দিয়ে করতে হবে, গুণ করতে হবে। এটা দিয়ে আমাদের ম্যাথ করতে হবে। তো এটা কি তোমরা পারবা? এখানে যেটা ম্যাথ দিচ্ছি সেটা, এই ম্যাথটা হচ্ছে এখানে কি হবে, 19 এই যে জন্মহার 19.2, এবং এটার হচ্ছে বহিরাগমন হচ্ছে 2। আচ্ছা, মাইনাস মৃত্যুহার হচ্ছে 5.5, এখান থেকে যোগ করতে হবে, এটার সাথে যোগ করতে হবে 3 যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে ভাগ করতে হবে 1000 দিয়ে, 100 দিয়ে করতে হবে, গুণ করতে হবে। 1000 দিয়ে ভাগ, 100 দিয়ে কি গুণ। তাহলে আমাদের আনসার বের করতে হবে। করো দেখি, সবাই এক লাইনে করে ফেলার চেষ্টা করবে, আলাদা করবা। ক্যালকুলেটর চাপার সময় তোমরা ভুল করে ফেলো। কি ভুল করো? এই সব কিছু একসাথে লিখতে চাও না, প্রথমে এই দুটো যোগ করবে আলাদা করে, সেটা লিখবা খাতায়, তারপর মাইনাস দিবা, তারপর এই দুটো যোগ করে আলাদা করে লিখবা, তারপর 1000 দিয়ে ভাগ, 100 দিয়ে লাইন একটা বাড়াবা, তারপর আরেক লাইনে গিয়ে এটা থেকে এটা বিয়োগ করে দিবা, যেটা বিয়োগফল আসবে, যোগফল আসবে, সেগুলো বিয়োগ করে 1000 দিয়ে ভাগ, 100 দিয়ে গুণ করবা। ঠিক আছে, মানে আলাদা আলাদা করে করবা, প্রতি দরকার হলে কয়েক লাইন বেশি হোক, সমস্যা নেই। কয়েক লাইন বেশি হলে কিছুই হবে না, একটু তোমার সময় যাবে হয়তো, কিন্তু ভুল করে বসিও না। আমরা কি বুঝছি? ওকে, যারা যুক্ত হচ্ছ ক্লাসটা একটু শেয়ার করে দিও। হ্যাঁ, যারা পরে দিয়ে যুক্ত হচ্ছ ক্লাসটা একটু শেয়ার করে দিও সবাই। এমসিকিউ সাজেশন দেন স্যার। আচ্ছা, আমি একটা বিষয় বুঝতেছি না, তোমাদের প্রবলেম নাকি আমাদের প্রবলেম, আমি কিছু বুঝতেছি না। সেটা হচ্ছে স্টুডেন্টরা এখন এইবারের ব্যাচে যারা স্টুডেন্ট, যাদেরকে আমি পাচ্ছি আর কি, তোমরা যারা আছো, তোমরা আসলে অনেক বেশি মানে এমন যে শর্টকাট চাও। শর্টকাট মানে হচ্ছে তোমাদের কাজ হচ্ছে শুধু কি করা, যে স্যার মানে একটা দেন, মানে কিছু এমসিকিউ দেন, সেগুলো পড়ে যেন পাস করে ফেলতে পারি, সেগুলো পড়ে যেন সব হয়ে যায়। এত তো শর্টকাট না, এত তো সব কিছু সহজ না, বুঝছো? যতটুকু তোমরা সহজ মনে করতেছো। দেখা যায় যে মানে পোলাপানে ডাইরেক্ট মেসেজ দিয়ে বলে যে কোনো একটা মানুষের একটা সৌজন্যবোধও আছে, যে স্যার আসসালামু আলাইকুম, আপনি কি কোনো পিডিএফ দিয়েছেন কিনা, আমাকে থাকলে দেন, এরকম ডাইরেক্ট বলে। স্যার পিডিএফটা দেন, এরকম বলে। স্যার এইটা এমসিকিউ পিডিএফ দেন,
ও জানেই না যে পিডিএফ দিচ্ছি কি দিই নাই, কী করছি সেটা সে জানেই না। ঠিক আছে, এরকম একটা অবস্থা, মানে এমন একটা অবস্থা যে তাদের আসলে কোনো কি নাই, যে শুধু মানে একটু পাইলাম পড়লাম, এরকম একটা অবস্থা। মানে মনে করো যে অনেক সহজ, অনেক সোজা একটা বিষয় পড়াশোনাটা, এরকমই মনে হয়ে গেছে তাদের কাছে। পড়াশোনা করে নাই, এটা সারা বছর যে পড়াশোনা করে নাই সেটা প্রতিফলন হচ্ছে এইগুলো। ঠিক আছে, সারা বছর তো পড়াশোনা করতে চাও না, তোমরা তো রাজনীতি করো শুধু। মানে একটা ইস্যু হইতে না হইতেই কি রাজনীতি শুরু করে দাও, মানে আন্দোলন করে এই করে সে করে। পড়াশোনাতে তোমাদের এখন আর মনোযোগ নাই, যেটা আগের ব্যাচগুলোতে ছিল। আমরা তো পড়াই আসতেছি, আমরা 2021 সাল থেকে 20 সাল থেকে অনলাইনে পড়াচ্ছি, আর 19 সাল থেকে অফলাইনে পড়াচ্ছি। তো স্টুডেন্টদের মানে একটা কি আমরা আগে যেটা দেখতাম সেটা এইবারে তোমাদের ব্যাচের স্টুডেন্টদের মধ্যে সেটা নাই, বুঝছো? তো মানে অনেক অধৈর্য, তোমরা অনেক অধৈর্য, মানে খুবই অধৈর্য। মানে তোমাদের হচ্ছে আমি মনে হয় মানে এমন কিছু যে একটু সাজেশন দিবে পড়বো, সেটা পড়লেই হয়ে যাবে সব কিছু, এরকমই মনে করো। এত সহজ হলে তো আমি তোমাদের ক্লাসে নিতাম না। হ্যাঁ, এত সহজ হইলে যে আমি একটা এমসিকিউ দিলাম সেটাই পরীক্ষা চলে আসবে, হুমোর কথা আছে? শিল্প চ্যাপ্টার অনেক বড়, কিছু মনে থাকে না। তুমি ক্লাসটা করছো কালকে ক্লাসটা করছো? ক্লাসটা করলে তো তুমি বুঝতে পারবা, আমি তো একদম সহজ করে বুঝাইছি, তাই না? এই যে কথা বলে এরা শুনেই না আমার কথা, বলে এমসিকিউ পিডিএফ দেন। আমি কি বলি, ও কি বলে আমার সাথে, আমি কিছু বুঝতেছি না। আচ্ছা, যাই হোক। আচ্ছা শোনো, এরপর আসো তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার। আমি আবার বলতেছি, প্রথম পত্র যেভাবে তুমি কমন পাইছো সেকেন্ড পেপার সেভাবে কমন পাবা না। প্রথম পত্রটা হচ্ছে ম্যাথমেটিক্যাল, এখানে তোমার এর বাইরে থেকে দেওয়ার স্কোপ থাকে না স্যারদের, ওইখান থেকে দিতে হয় ঘুরে ফিরে। কিন্তু সেকেন্ড পেপারটা এরকম না, সেকেন্ড পেপারটা যে কোনো জায়গা থেকে যে কোনো লাইন থেকে প্রশ্ন হইতে পারে। ঠিক আছে, তো সেজন্য তোমাকে পড়তে হবে, না পড়লে তো এত সহজ না। আমি যাই দিই তাই পরীক্ষা আসে, তাই বলে কি এমন কোনো বিষয় যে আমি যা দিব সেজন্য তোমার সেটার জন্য ওয়েট করে থাকবা? মনে করো যে এটার জন্য, এটা তোমাদের ক্ষতি, উল্টা ক্ষতি হচ্ছে তোমাদের। আমি উপকার করতেছি না, তোমাদের ক্ষতি করতেছি এক ধরনের। ঠিক আছে, যে যাই দিচ্ছি তাই কমন পড়ে যাচ্ছে, এটা ক্ষতি এক ধরনের, তোমাদের ক্ষতি করতেছি আমি। ঠিক আছে, আচ্ছা তোমরা তো পড়তেছো না, এই যে এটার জন্য বসে আছো সবাই, মানে মেসেজ দিচ্ছে কালকে রাত থেকে। আমি মানে একটুও কি নাই, এখন তুমি মেসেজ চেক করে দেখবা যে 100-200 মেসেজ আছে, যে শুধু বলতেছে স্যার পিডিএফ দেন, এমসিকিউ পিডিএফ দেন, সিকিউ পিডিএফ দেন, এইটা দেন ওইটা দেন, এরকম। আচ্ছা যাই হোক, তো আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো দিকে তাদের কোনো মনোযোগ নাই, তার মনোযোগ হচ্ছে স্যার এমসিকিউ দিবে 100-200টা, এগুলো পড়বো 30 টাকা কমন পাই যাবো, শেষ, আর কোনো কাজ নেই। 1 ঘন্টা 2 ঘন্টা পড়াশোনা করলেই হলে, এত এত পড়াশোনা করে কি হবে, একদিন তো মরেই যাবো। হ্যাঁ, আচ্ছা যাই হোক, 5 নম্বর সূত্র। 5 নম্বর বলছে শূন্য জনসংখ্যার বৃদ্ধি বা জিরো পপুলেশন গ্রোথ। এটা কোনো সূত্র না, এটা হচ্ছে জাস্ট একটা টার্ম, যে জিরো পপুলেশন গ্রোথ কাকে বলে। কোনো দেশের জন্মহার আর মৃত্যুহারের পার্থক্য যদি জিরো হয়, অর্থাৎ জন্মহার থেকে মৃত্যুহার বাদ দিলে বিয়োগফল যদি শূন্য হয়, সেটাকে বলা হয় জিরো পপুলেশন গ্রোথ বা শূন্য জনসংখ্যার বৃদ্ধি। ঠিক আছে, এই কথাটা মনে রাখবা। 6 নম্বর বলছে জনসংখ্যার ঘনত্ব। এটা খুবই সিম্পল সূত্র। জনসংখ্যা ঘনত্ব হচ্ছে একটা দেশের টোটাল পপুলেশনকে টোটাল এরিয়া দিয়ে ভাগ করলে ডেন্সিটি পপুলেশন বা জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়। ঠিক আছে, যেমন যদি বলা হয় বাংলাদেশের জনসংখ্যা 16,51,58,616 জন, বাংলাদেশের মোট আয়তন হচ্ছে 1,57,500 বর্গ কিলোমিটার, তাহলে আমরা ওই জনসংখ্যাকে 16,51,58,616, এটাকে যদি আমরা ভাগ করি 1,47,570, এইটা দিয়ে যদি ভাগ করি, তাহলে সেটাকে আমরা বলবো যে জনসংখ্যার ঘনত্ব পাওয়া যাবে। হ্যাঁ, এটা একটু সুন্দর করে ক্যালকুলেশন করলে হবে, ক্যালকুলেটর নিয়ে যেতে পারবা, কোনো সমস্যা নেই। 6 নাম্বার গেল। 7 নাম্বার আমরা বলবো নিট অভিবাসন বা নেট মাইগ্রেশন নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, নিট অভিবাসন বা নেট মাইগ্রেশন নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, তো এখানে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে নেট মাইগ্রেশন রেট, একটা হচ্ছে নেট মাইগ্রেশন রেট, একটা হচ্ছে নেট মাইগ্রেশন। হ্যাঁ, দুইটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। এটা হচ্ছে নেট মাইগ্রেশন রেট, এটা কি মানে নিট অভিবাসন হার, আরটা হচ্ছে নিট অভিবাসন। নিট অভিবাসন মানে হচ্ছে শুধু মানে অভিবাসীর সংখ্যা বা অভিবাসীর সংখ্যা থেকে দেশান্তরের সংখ্যা শুধু বাদ দিলে, বা বলতে পারো বহির্গমন থেকে বহির্গমন বাদ দিলে, বা ইন মাইগ্রেশন থেকে আউট মাইগ্রেশন বাদ দিলে সেটাকে আমরা বলি নিট অভিবাসন। সেটাকে আমরা কি বলি?
নিট অভিবাসন বা এনএম বলে থাকি। তাহলে ইন মাইগ্রেশন থেকে আউট মাইগ্রেশন বাদ দিলে নিট অভিবাসন পাওয়া যাবে, এনএম পাওয়া যাবে। ইন মাইগ্রেশন থেকে আউট মাইগ্রেশন বাদ দিলে কি পাওয়া যাবে? এনএন বা নিট মাইগ্রেশন পাওয়া যাবে। ঠিক আছে, নিট অভিবাসন পাওয়া যাবে। ওকে, বুঝতে পারছি আমরা? জাস্ট বিয়োগ করলে হবে। একটা ম্যাথ দেওয়া আছে, মনে করো যে বাংলাদেশে বহিরাগমন বাইরের দেশ থেকে আগমন করছে 45,000, চলে গেছে কত? বাইরের দেশ থেকে বাংলাদেশ বাইরের দেশে চলে গেছে 5,37,000। তাহলে এনএম কত? এটা থেকে এটা বাদ দিবা, ইন মাইগ্রেশন থেকে আউট মাইগ্রেশন বাদ দিবা, তাহলে আনসার হবে মাইনাস বের হবে আনসার, অর্থাৎ বিয়োগফল আনসার বের হবে। সরি, বিয়োগফল হচ্ছে ঋণাত্মক বের হবে এনএম। যদি আমরা বের করতে চাই তাহলে 95,000 মাইনাস এটা হচ্ছে বাংলাদেশে আসছে, আর চলে গেছে কত? 5,37,675। তাহলে আনসার দেখবে একটা মাইনাস ফিগার বের হবে, কারণ হচ্ছে এখানে ইন মাইগ্রেশন হচ্ছে কম, আউট মাইগ্রেশন বেশি হয়েছে। তবে 95,000 থেকে এটা বাদ দিলে আনসারটা বিয়োগফল আসবে। হ্যাঁ, এনএমটা কি আসবে? বিয়োগফল আসবে। আমরা কি বুঝছি? পারবো? ওকে, দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় নাই কোনো ইউটিউবে। আচ্ছা, তারপর হচ্ছে সব কমন আছে আপনার পড়ানোগুলো স্যার, থ্যাংক ইউ। তারপর হচ্ছে বাবা বললাম তো এমসিকিউ সেকেন্ড পেপারে আমার সাজেশন কাজে আসবে না, বুঝছো? তা আমাকে কেন তোমরা দিতে বলতেছো শুধু শুধু? কারণ হচ্ছে এমসিকিউ কোথা জায়গা থেকে আসবে আমি নিজেও জানি না। ঠিক আছে, যে কোনো জায়গা থেকে এমসিকিউ আসতে পারে, তবে আমি চেষ্টা করবো তোমাদের এটা দেওয়ার জন্য। ওইটার উপর নির্ভর করে বসে থাকবা না, ওইটা পড়বা, পড়ে নিজেও চেষ্টা করবা। ঠিক আছে, এটা আমার সাজেশন থাকবে। আচ্ছা, এবার আসো 8 নাম্বার। হ্যাঁ, নিট অভিবাসন হার বা নেট মাইগ্রেশন রেট, চলো এটা আমরা পড়ি। নিট অভিবাসন হার বা নেট মাইগ্রেশন রেট, এটা আমরা পড়বো। ওকে, নিট অভিবাসন হার বা নেট মাইগ্রেশন রেট এটা কেমন? ওই যে আগেরটাই, ইন মাইগ্রেশন থেকে আউট মাইগ্রেশন বাদ দিতে হবে, তবে এখানে একটা আলাদা এক্সট্রা কাজ হচ্ছে, টোটাল পপুলেশন দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে। সেটাই হচ্ছে নিট অভিবাসন হার। কেমন? তাহলে ইন মাইগ্রেশন থেকে আউট মাইগ্রেশন বাদ দিতে হবে, টোটাল পপুলেশন দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে করতে হবে, গুণ করতে হবে, সেটা হচ্ছে নিট অভিবাসন হার আমরা পাবো। ওকে, তাহলে এখানে আমাদের প্রশ্ন হচ্ছে এরকম যে বাংলাদেশে বহিরাগমন 95,000 আর বহির্গমন হচ্ছে 5,37,675। 2016 সালে জনসংখ্যা হচ্ছে 16 কোটি। তাহলে আমরা বলতে পারি এখান থেকে ইন মাইগ্রেশন থেকে আউট মাইগ্রেশন বাদ দাও এবং টোটাল পপুলেশন দিয়ে ভাগ করে 1000 দিয়ে গুণ করে, তাহলে আনসার বের হবে -2.77। এইটা, এই যে মাইনাস বের হয়েছে এনএমআর মানে নেট মাইগ্রেশন রেট বা নেট মাইগ্রেশন এনএম, নিরবাসন বা নিরবাসন হার যদি ঋণাত্মক বের হয়, এই ঋণাত্মক বের হওয়া মানে হচ্ছে সে দেশটা একটা উন্নয়নশীল বা উন্নত দেশ। বাংলাদেশ বাইরের দেশ থেকে বাংলাদেশে আসে কম মানুষ, আর বাংলাদেশ থেকে বাইরের দেশে চলে যায় বেশি মানুষ। এটা মানে কি? মানুষ বেটার লাইফ লিড করার জন্য তো বাইরের দেশে চলে যায়, তাই না? বাংলাদেশের মানুষ বাইরের দেশে বেশি চলে যায় কেন? কারণ বেটার লাইফ লিড করার জন্য। তার মানে অবশ্যই বাংলাদেশ কি একটা উন্নয়নশীল বা অনুন্নত দেশ, তাই উন্নত দেশে আমরা চলে যাচ্ছি বা অন্য দেশে চলে যাচ্ছে মানুষ। কথা বোঝা গেছে? আমরা কি বুঝতে পারছি? পারবো? হয়েছে? ওকে, তো এটা তো গেল। এবার আসো আমরা করি, সেটা হচ্ছে আমরা এখন বাংলাদেশে উচ্চ জন্মহারের কারণ, এগুলো তোমরা পড়লে পারবা, তোমরা একটু পড়ে নিও। বাংলাদেশে উচ্চ জন্মহার কেন, বাংলাদেশে উচ্চ জন্মহারের কারণগুলো কি, সেগুলো একটু তোমরা পড়ে নিলে হবে। একটু পড়ে নিলে হয়ে যাবে। কেমন? এটা সিকিউর জন্য গুরুত্বপূর্ণ বলতে পারো। এবার আমরা পড়বো জনসংখ্যার তত্ত্ব। দেখো, একটা দেশের জনসংখ্যা সম্পর্কিত মানে একটা দেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ, নিয়ন্ত্রণের উপায়, হ্যাঁ, একটা দেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ, ফলাফল, নিয়ন্ত্রণ উপায় ইত্যাদি নিয়ে যে তত্ত্ব আলোচনা করা হয় সেটাকে আমরা বলি জনসংখ্যার তত্ত্ব। আর পৃথিবীতে দুইটা জনসংখ্যা তত্ত্ব খুবই জনপ্রিয়, একটাকে বলা হয় ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, একটা হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। কেমন? তাহলে পৃথিবীতে দুইটা জনসংখ্যা তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, আরটা কি বলো? কাম্য জনসংখ্যা তত্ত্ব। ওকে, তো আমরা এই দুটো তথ্য থেকে তোমাদের পরীক্ষায় খুব বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আমরা এখন যে ম্যাথগুলো পড়ছি সেখান থেকে পরীক্ষা আসবে, আর এই যে এখন যেটা বলতেছি ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব, কাম্য জনসংখ্যা তত্ত্ব, এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসার সম্ভাবনা আছে, মানে বেশি প্রশ্ন আসবে আর কি। এই দুটো টপিক থেকে আসবে, যে কোনো একটা আসবে। ঠিক আছে, বিশেষ করে ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ।
ওকে, সো আমরা চলো দেখি। আমরা প্রথমে পড়বো ম্যালতাসের জনসংখ্যা তথ্য সম্পর্কে। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। ম্যালতাসকে অষ্টাদশ শতাব্দীতে তিনি অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে, হ্যাঁ, 1798 সালে নীতিবার্গী সুপণ্ডিত ধর্মযাজক ব্রিটিশ অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাস একটা বই লিখছেন। সেই বইটার নাম হচ্ছে অ্যান এসে অন দ্য প্রিন্সিপালস অফ পপুলেশন। এই বইতে যিনি জনসংখ্যা খাদ্য উৎপাদন নিয়ে একটা কথা বলছে, সেই কথাটাকে বলা হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। তার কথার মূল বক্তব্য কি ছিল? মূল বক্তব্য ছিল একটা দেশের জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। জ্যামিতিক হার মানে হচ্ছে আগে যত ছিল তার ডাবল হয়ে বাড়ে। একের ডাবল, দুই ডাবল, চার ডাবল, 8 ডাবল, 16 ডাবল, 32 ডাবল, 64 ডাবল, 128 এভাবে করে বৃদ্ধি পায়। অর্থাৎ ডাবল হয়ে বাড়ে একটা দেশের জনসংখ্যা। হ্যাঁ, তাহলে একটা দেশের জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। আর একটা দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় কি হারে? গাণিতিক হারে। গাণিতিক হারে মানে কি? 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে বাড়বে। অর্থাৎ এক করে বাড়বে। জ্যামিতিক হার মানে হচ্ছে ডাবল হয়ে বৃদ্ধি পাওয়া, আর গাণিতিক হার মানে হচ্ছে এক করে বৃদ্ধি পাওয়া। হ্যাঁ, তাহলে তার বক্তব্য ছিল, ম্যালথাসের মূল বক্তব্য ছিল একটা দেশের জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, আর খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় কি হারে? গাণিতিক হারে। আচ্ছা, তো এই ম্যালথাসের যে তত্ত্বটা, এই তত্ত্বটার এখানে কিছু অনুমিত শর্ত আছে, যা এটা কখন প্রযোজ্য হবে, তার কথাটা সত্যি হবে কখন, এটা তোমরা একটু পড়ে নিও। বুঝতে এটা বেশি গুরুত্বপূর্ণ না, যতটুকু একটু পড়ে নিও। ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব 3 ভাবে প্রকাশ করতে পারি আমরা, মানে 3 ভাবে আমরা উপস্থাপন দেখতে পাই ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব। একটা হচ্ছে সূচির মাধ্যমে, চিত্রের মাধ্যমে, দণ্ডচিত্র, বারচিত্র বা লেখচিত্রের মাধ্যমে। হ্যাঁ, আমি একটু তোমাদের দেখা দিই। ফার্স্টে আসো সূচির মাধ্যমে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটা আমরা একটু দেখা দিই। সূচির মাধ্যমে কেমন? যেমন এখানে একটা সূচি দিতে পারছো, এই সূচির মধ্যে এখানে আসছে বছর, 0 বছর, 25, 50, 75, 100 বছর, 200 বছর, 300 বছর। মানে এই বছরগুলো 25 বছর অন্তর অন্তর করে দেওয়া হয়েছে। এখানে এটা 200 বছর গ্যাপ, এখানে 100 বছর গ্যাপ হয়েছে এখানে। আচ্ছা, যাই হোক। আর জনসংখ্যা বৃদ্ধি, খাদ্য উৎপাদন বৃদ্ধি। দেখো, ম্যালথাস শুধু এটা বলো নাই যে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, সাথে এটাও বলছে একটা দেশের জনসংখ্যা প্রতি 25 বছর অন্তর অন্তর ডাবল হয়ে থাকে, মানে আগে যত ছিল তার ডাবল হয়ে যাবে। আর খাদ্য উৎপাদন এক করে বাড়বে প্রতি 25 বছর অন্তর অন্তর। অর্থাৎ জনসংখ্যা যেখানে 0 বছরের জনসংখ্যা ছিল 1, 25 বছর পর সেখানে বেড়ে হয়ে যাবে 2, আরও 25 বছর পর মানে 50 বছর সেটা হবে 4, 75 বছর সেটা হবে 8, 100 বছর সেটা হবে 16। এবার করে বৃদ্ধি পাইতে পাইতে 200 বছর সেটা 256 হয়। এখন বছর স্যার 100 বছর যদি 16 হয়, 200 বছরটা 32 হওয়ার কথা না। এখানে যদি 100 বছর চেঞ্জ, এর মনে মনে কি আছে? 125 কিন্তু এখানে আছে, তারপর 150 বছর আছে, তারপর 175 বছর আছে, তারপর কিন্তু 200 বছর। তাহলে 16 32, 16 দুগুণ 32 হবে এখানে, 32 গুণ 64, 64 গুণ 128, হ্যাঁ, 128 দুগুণ কত হবে? 128 গুণ 256, 200 বছরে 256 গুণ বৃদ্ধি পায় জনসংখ্যা। তাহলে এখানে এমসিকিউ আসতে পারে যে 75 বছরের জনসংখ্যা কত গুণ বৃদ্ধি পায়? 8 গুণ বৃদ্ধি পায়। তাহলে সিকোয়েন্সটা মনে রাখবা, 0 বছরে 1, 25 বছর অন্তর অন্তর ডাবল হয়ে যাবে। হ্যাঁ, পরীক্ষা আসতে পারে 100 বছরে, হ্যাঁ, 100 বছরের জনসংখ্যা কত গুণ বৃদ্ধি পায়? তাহলে হবে 16 গুণ। 150 বছরে কত গুণ বৃদ্ধি পায়? 64 গুণ বৃদ্ধি পায় জনসংখ্যা। হ্যাঁ, আবার যদি বলি খাদ্য উৎপাদনটা কত গুণ বৃদ্ধি পায়? 0 বছরের খাদ্য ছিল 1, 25 বছর পর সেটা হচ্ছে 2, তারপরে হচ্ছে এরপর আবার 50 বছর 3, 75 বছরে 4, 100 বছর হচ্ছে 5। মানে এরকম ডাবল হয়ে কি পাচ্ছে? সরি, এক গুণ করে এক করে বৃদ্ধি পাচ্ছে। এটাকে বলা হয় গাণিতিক হারে বৃদ্ধি পাওয়া। কি হারে বৃদ্ধি পাওয়া? গাণিতিক হারে বৃদ্ধি পাওয়া। হ্যাঁ, এক করে বৃদ্ধি পাওয়া। ওকে, তাহলে এভাবে করে বৃদ্ধি পাইতে পাইতে এটা 100 বছরে যদি 5 হয়, 125 বছরে সেটা হবে 6, 150 বছরে 7, 175 বছরে 8, তাহলে 200 বছর সেটা হবে 9, এই যে 9 গুণ। এভাবে করে বৃদ্ধি পাইতে 13 গুণ পর্যন্ত যাবে, 300 বছরে 13 গুণ হবে। বিশেষ করে 100 বছর পর্যন্ত মোটামুটি আমাদের ভালো করে মনে রাখতে হয়, এগুলো পরীক্ষা আসতে পারে, ভিতরেগুলো দেখতে পারবা। হ্যাঁ, তাহলে প্রতি 25 বছর অন্তর অন্তর জনসংখ্যা ডাবল হয়, আর খাদ্য উৎপাদন হচ্ছে 1 গুণ করে বৃদ্ধি পায়, 1 গুণ করে বৃদ্ধি পায়। কথা ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? এটা হচ্ছে 1 নম্বর। আমরা সূচির সাহায্যে করছি। কার সাহায্যে? সূচির সাহায্যে। এবার আমরা দেখবো চিত্রের সাহায্যে। আমি তোমাদের একটু দেখাই দিই, তাহলে তোমরা বুঝবা। হ্যাঁ, আমি একটু এঁকে দেখাচ্ছি। সূচির সাহায্যে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটা আমরা একটু চিত্রের মাধ্যমে একটু দেখাই। তো আমি যদি এখানে 2টা অক্ষর নিচ্ছি, ভূমি অক্ষে আমরা ধরবো বছর, এই যে বছর, এগুলো বছর ধরবো আমরা ভূমি অক্ষে। হ্যাঁ, এখানে আমরা 25 বছর গ্যাপ করে আগাবো। এখানে 25, 50, 75, 100। এখানে লিখবো আমরা 25, তারপর হচ্ছে 50, 75, 100, এভাবে করে যাবে। হ্যাঁ, এভাবে করে যাবে। আর উপরের দিকে হচ্ছে আমাদের একটা স্কেল নিব আমরা। এখানে সর্বোচ্চ আমরা 100 বছর পর্যন্ত করবো, বুঝছো? 100 বছর পর্যন্ত। তো এখানে সর্বোচ্চ 15, 16 আছে, এখানে 5 আছে, তাহলে আমরা 2 করে ধরি। তাহলে 2, 4, 6, 8, 10, 12, 14, 16। হ্যাঁ, তাহলে 2, 4, 6, 2, 4, 6, 8, 10, 12, 14, 16। হ্যাঁ, এভাবে করে যাবে। তাহলে প্রথম আসছে 0 বছরে আমাদের 1, 0 বছরে আমাদের খাদ্য উৎপাদন হচ্ছে 1, সরি জনসংখ্যা হচ্ছে 1।
তারপর 25 বছর হচ্ছে জনসংখ্যা 2, আমরা একটা একটা করতেছি, আগে জনসংখ্যা করে ফেলি। 25 বছর হচ্ছে জনসংখ্যা হবে আচ্ছা এখানে আমরা একটু ধরে নিই, এটা হচ্ছে জনসংখ্যার খাদ্য, এটা পি আর এফ। পি মানে পপুলেশন, এফ মানে হচ্ছে ফুট। হ্যাঁ, তো 25 বছর হচ্ছে 2, এই 25 বছর হবে 2 বরাবর। তারপর হবে 50 বছর হবে 4 বরাবর, 50 বছরে 4। তারপর 75 বছরে হবে 8, এই 75 বছর হবে 8। 100 বছর হবে সেটা 16, 100 বছর হবে সেটা 16 মানে হচ্ছে এটা 16। একশো বছরে সেটা 16। চলে এবার সবগুলো যদি যোগ করে আমরা এই যে এটাকে আমরা বলতেছি এফ, মানে হচ্ছে সরি পি মানে পপুলেশন। হ্যাঁ, এবার চলো এফটা করি, তাহলে পপুলেশন খুব র্যাপিডলি বাড়তেছে। আর এফটা যদি বলি ফুড, সেটা হচ্ছে 0 বছরে 1, এফটা হচ্ছে 0 বছরে 1। হ্যাঁ, আমরা ওটা একটা প্যান নিচ্ছি, 0 বছরে 1, 25 বছরে 2, এটা ঠিক আছে। 50 বছর হবে 3, 50 বছর হচ্ছে 3 মানে হচ্ছে এই দুটা মাঝামাঝি এখানে। তারপর 75 বছর হবে 4, 75 হবে 4, এই 4 বরাবর। তারপর 100 বছর হবে সেটা 5, 100 বছর হবে সেটা 5, এইটুকু পরিমাণ। এবার সবগুলো যদি আমরা যোগ করি এখান থেকে, এটা হচ্ছে এফ রেখা। এটা কি রেখা? এফ রেখা মানে ফুড রেখা। তাহলে এই পি পপুলেশন খুব র্যাপিডলি বাড়তেছে, আর এফটা হচ্ছে আস্তে আস্তে কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তো জনসংখ্যা যে হারে বৃদ্ধি পায়, খাদ্য উৎপাদন কিন্তু সে হারে বৃদ্ধি পাচ্ছে না, বুঝছো? একটা দেশে খাদ্য উৎপাদন বাড়তেছে আস্তে আস্তে, কিন্তু জনসংখ্যা অনেক র্যাপিডলি বাড়তেছে। ভাইয়া রিপ্লাই দেন, কিসে রিপ্লাই দিব? ফার্স্ট পারে 6 নম্বর কোশ্চেন ছিল, সেখানে দামস্ত দেওয়া ছিল না। কোশ্চেনে ভুল ছিল, এটা দামস্ত দেওয়া ছিল না, এটা দামস্ত দেওয়া দরকার ছিল। তবুও তোমরা একটা মান ধরে করতে পারতা, অর্থাৎ যে দামস্তর 100 ধরে আমি এই ম্যাথটা করছি, এভাবে করলেই সবচেয়ে বেস্ট। যদি তা নাও করে থাকো তাহলে কীভাবে করছে যেটা আমি জানি না, আর সেক্ষেত্রে স্যার কীভাবে নাম্বার দিচ্ছে সেটা স্যার বুঝতে পারবে বা স্যার জানবে আর কি। তবে ওইখানে যদি তোমরা এভাবে লিখো যে যেহেতু প্রশ্নের মধ্যে দামস্ত দেওয়া নেই, দামস্তর 100 ধরে আমি ম্যাথটা করেছি বা দামস্ত 100 ধরে করা হলো, তাহলে দেখা গেল তোমার জন্য সুবিধা হইতো বিষয়টা। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তাহলে এটা গেল, এটা হচ্ছে আমরা চিত্রে সাহায্য করছি। এবার আসলে লেখচিত্র, এই যে লেখচিত্র হচ্ছে এরকম। তুমি যদি লেখচিত্র করো আগেটার মতোই করতে হবে লেখচিত্র। হ্যাঁ, নিচের দিকে বছর ধরবা, এবার করে নিচের দিকে কি ধরবা? বছর ধরবা, নিচের দিকে বছর ধরতে হবে। তো বছর এখানে 25, 50, 75, 100 এভাবে করে যাবে। 25, তারপর হচ্ছে 50, 75, 100। হ্যাঁ, আর উপরের দিকে হচ্ছে তোমার আমরা জনসংখ্যার খাদ্য 2 ধরবো, তবে এখানে আমরা এইভাবে ধরবো না, জনসংখ্যার খাদ্য ধরবো না, এখানটা জাস্ট স্কেল নিব 2 করে, 2, 4, 6, 8, 10, 12, 14, 16। হ্যাঁ, তাহলে 2, 4, 6, 8, 10, 12, 14, 16। হ্যাঁ, বড় প্রথম হচ্ছে 0-র সাথে, আচ্ছা 0-র সাথে কোনো লেখচিত্র হয় না, দণ্ডচিত্র হয় না, কারণ এই বরাবর দণ্ডচিত্র রাখার জায়গা নেই। 25 বছরে এটাও 2, এটাও 2। হ্যাঁ, তো এখানে আমরা একটু বলে ফেলি, এইখানে যেটা আমরা বক্স খালি রাখবো সেটা হচ্ছে খাদ্য, আর যে বক্সটা আমরা ভরাট করে দেবো সেটা মনে করো যে যেটা আমরা খালি রাখবো সেটা মনে করো জনসংখ্যা, যেটা আমরা ভরাট করে দেবো সেটা হচ্ছে খাদ্য মনে করো। তাহলে 25 বছরে আমাদের 2 তলার পরিমাণ কি রাখবে? এখানে 2টা বিল্ডিং হবে 2 তলার পরিমাণ। তুমি যা লাগাই দিতে পারো একটা সাথে একটা, অথবা এরকম খালিও রাখতে পারো, কোনো সমস্যা হবে না, একটা সাথে একটা লাগাই দেওয়ার দরকার নাই, খালিও রাখতে পারো। হ্যাঁ, তারপর হচ্ছে 50 বছর, এটা হবে 4, 50 বছরের জনসংখ্যা হবে 4, 50 বছরের জনসংখ্যা হবে কত? 4, 50 বছরের জনসংখ্যা হবে কত? 4। আর খাদ্য উৎপাদন হবে 3, 50 বছরের খাদ্য উৎপাদন হবে 3। তারপরে 75 বছরে জনসংখ্যা হবে 8, 75 বছরের জনসংখ্যা হবে 8, আর খাদ্য উৎপাদন হবে 4, জনসংখ্যা 75 বছরের খাদ্য উৎপাদন হবে কত? 4। 100 বছরের জনসংখ্যা হবে 16, 100 বছরের জনসংখ্যা হবে 16, আর এটা হবে 5। ওকে, তাহলে আমাদের এই যে হয়ে গেল জনসংখ্যার খাদ্য উৎপাদন,
এর লেখচিত্র হয়ে গেল। হ্যাঁ, এখানে তুমি যা লিখতে পারো 2 2, এটা হচ্ছে 4 3, এটা 8, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5 তলা বিল্ডিং। ঠিক আছে, তাহলে এরকম বিল্ডিং এঁকে দিবা কতগুলো, তাহলে কিন্তু কি হয়ে যাবে, তোমার লেখচিত্র হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে এটা গেল, এটা হচ্ছে ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব আমাদের এতটুকু পর্যন্ত পড়ছে। এরপর এখানে ম্যালথাস জনসংখ্যা তত্ত্বের জনসংখ্যা নিয়ন্ত্রণে তিনি উপায় বলছে দুইটা, একটা দেশের জনসংখ্যা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে, দুইভাবে নিয়ন্ত্রণ করতে পারে, একটা হচ্ছে নিবারণমূলক, একটা হচ্ছে প্রাকৃতিক নিরোধ। নিবারণমূলক মানে হচ্ছে একটা প্রতিরোধমূলক ব্যবস্থার মতো, মানে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার আগে থেকেই তাদেরকে সচেতন করা যাতে জনসংখ্যা বৃদ্ধি না পায়, সেটাকে বলা হয় নিবারণমূলক ব্যবস্থা। আর প্রাকৃতিক নিরোধ মানে হচ্ছে এটা প্রতিকারমূলক ব্যবস্থার মতো, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পেয়ে গেছে এবং সে অবস্থায় যদি কোনো কারণে জনসংখ্যা কমে যায়, যেমন যুদ্ধ হইতে পারে, মারামারি হইতে পারে, মহামারী হইতে পারে, সেটার কারণে যদি জনসংখ্যা কমে যায় সেটাকে আমরা বলি প্রাকৃতিক নিরোধ। ঠিক আছে, তাহলে নিবারণমূলক হচ্ছে যেখানে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার আগে থেকে জনসংখ্যা কন্ট্রোলের চেষ্টা করা, আর প্রাকৃতিক নিরোধ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার পরে কোনো কারণে যদি জনসংখ্যা মারা যায় বা কমে যায় সেটাকে বলা হয় প্রাকৃতিক নিরোধ। এই প্রাকৃতিক নিরোধকে জনসংখ্যা একটা চক্রের সাথে তুলনা করেছে, যেটাকে বলা হয় ম্যালথাসীয় চক্র। কি চক্র বলো? ম্যালথাসীয় চক্র। ম্যালথাস বলতেছে যে একটা দেশে যখন জনাধিক্য দেখা দেয়, মানে জনসংখ্যা অনেক বেশি বেড়ে যায়, তখন সেখানে হয় প্রাকৃতিক নিরোধ, অর্থাৎ সেখানে জনসংখ্যা কমে যায়, হইতে পারে যুদ্ধ, মহামারী, হ্যাঁ, যে কোনো কারণে জনসংখ্যা কমে যায়। কমে যাওয়ার পর আবার জনসংখ্যা খাদ্য একটা ভারসাম্য অবস্থায় ফিরে আসে। হ্যাঁ, ফিরে আসে, যেহেতু খাদ্য আস্তে আস্তে বাড়ছে, জনসংখ্যা দ্রুত বাড়তেছে, জনসংখ্যা কমে গেলে আবার জনসংখ্যা খাদ্য মতো ভারসাম্য ফিরে আসে, আবার সেখানে জনাধিক্য দেখা দেয়, কারণ জনসংখ্যা র্যাপিডলি বাড়ে। আমরা দেখেছি জনসংখ্যা অনেক দ্রুত বৃদ্ধি পায়, খাদ্য উৎপাদন আস্তে আস্তে বৃদ্ধি পায়, জনসংখ্যা বৃদ্ধি পেয়ে আবার কমে যায়, জনসংখ্যা খাদ্যের মধ্যে ভারসাম্য ফিরে আসতে আবার জনসংখ্যা বৃদ্ধি পায়, আবার প্রাকৃতিক নিরোধ হয়, আবার জনসংখ্যা খাদ্যের মধ্যে ভারসাম্য ফিরে আসতে আবার জনসংখ্যা বৃদ্ধি পায়, এরপর এটা চলতে থাকে। হ্যাঁ, তো এটা হয় বিধে এটাকে বলা হয় ম্যালথাসীয় চক্র বলা হয়, এটা বারবার হইতে থাকে বিধে এটাকে কি বলা হচ্ছে? চক্র বলা হচ্ছে। কেমন? আচ্ছা, তাহলে এই ম্যালথাসীয় চক্র, এটার মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কে বলেছেন, সেটা হচ্ছে প্রাকৃতিক নিরোধ সম্পর্কে। এরপর জনসংখ্যা ম্যালথাস জনসংখ্যা তত্ত্বের সমালোচনা আছে, অনেকে এটাকে সমালোচনা করছে, তিনি যে যে কথাগুলো বলছে সেগুলো, যেমন ধরো জনসংখ্যার জ্যামিতিক হার বাড়ে না, ম্যালথাস বলছে জনসংখ্যার জ্যামিতিক হারে বাড়ে, ডাবল হয়ে বাড়ে, কিন্তু অ্যাকচুয়ালি অনেক সময় জনসংখ্যার জ্যামিতিক হারে নাও বাড়তে পারে। জনসংখ্যা কিন্তু যে দেশগুলো উন্নত, বা বলতে পারো যারা হচ্ছে তোমার কি বলতে পারো, যে দেশগুলো হচ্ছে তোমার খুব কি বলবো, যে সচেতন, সে দেশে জনসংখ্যা জ্যামিতিক হারে নাও বাড়তে পারে। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করলে আমাদের খাদ্য উৎপাদন গাণিতিক হারে না বাড়ে, এটাও জ্যামিতিক হারে বাড়তে পারে, অনেক দ্রুত বাড়তে পারে। হ্যাঁ, তারপর শিল্প বিপ্লব আর প্রযুক্তি উন্নয়ন, এই জিনিসগুলো উপেক্ষিত হয়েছে বা এগুলো বলা হয়নি কার কথায়? ম্যালথাসের কথায়, কারণ শিল্প বিপ্লব হওয়ার কারণে কিন্তু শিল্পক্ষেত্রে পরিবর্তন হয় এবং অনেক বেশি উৎপাদন হয়। 1760 থেকে 1840 পর্যন্ত সময়কালকে আমরা কি বলি, যে শিল্প বিপ্লবের সময় সেখানে ইউরোপে হচ্ছে শিল্পক্ষেত্রে একটা পরিবর্তন হয়, অনেক বেশি উৎপাদন হয়। কীভাবে? একটা ভাস্প ইঞ্জিন আবিষ্কার হয়, তো ভাস্প ইঞ্জিন আবিষ্কার হওয়ার পরে শিল্পক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়, যেখানে একদিনে একটা উৎপাদন হইতে সেখানে একদিনে কয়েকশো উৎপাদন হয়ে যাচ্ছে কোনো একটা দ্রব্য। হ্যাঁ, এরকম। তারপর হচ্ছে জনসংখ্যা উন্নত দৈহিক উপেক্ষিত, অর্থাৎ এখানে ম্যালথাস আমাদেরকে ভয় লাগাইছে, বলতেছে দেখো একটা দেশের জনসংখ্যা বৃদ্ধি পেলে অনেক খারাপ জিনিস। হ্যাঁ, কিন্তু এটা বলে নাই যে জনসংখ্যা বৃদ্ধি পেলে সেটা প্রবলেম না, যদি সেই জনসংখ্যা আমরা জনসম্পদে রূপান্তর করতে পারি। যেমন ধরো চায়না কথা বলতে পারো তোমরা, চায়নার জনসংখ্যা অনেক বেশি, এখন দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ, কিন্তু তারা তাদের জনসংখ্যা জনসম্পদে রূপান্তর করতে পারছে। তো তাদের সেই জনসংখ্যা সেটা তাদের জন্য লাইবিলিটিস না হয়ে তাদের জন্য অ্যাসেট হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, তাদের জন্য সেটা সম্পদ কি না হয়ে, দায় না হয়ে। তারপর হচ্ছে চিত্ত বিনোদন, উন্নত শিক্ষার মাধ্যমে জনসংখ্যা কি পায়, যে হ্রাস পায়, এই কথাটা উপেক্ষিত হয়েছে, এগুলো সমালোচনা করছে অনেকে। এরপর আসলে কাম্য জনসংখ্যা। হ্যাঁ, তো কাম্য জনসংখ্যা কি? কাম্য জনসংখ্যা তত্ত্বটা আমরা পড়বো এবার। ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব ওইখানেই শেষ। আচ্ছা, কাম্য জনসংখ্যাটা কি? যেই পরিমাণ জনসংখ্যা থাকলে একটা দেশের মাথাপিছু আয় সর্বোচ্চ হয়, এবং মানে যেখানে মাথাপিছু আয়টা সবচেয়ে বেশি হয়, যে পরিমাণ জনসংখ্যা, সেটাকে বলা হয় কাম্য জনসংখ্যা। মনে রাখবা, একটা দেশের জনসংখ্যা বেশি হলে সমস্যা, কম হলে সমস্যা। ঠিক আছে, বেশি হলে সমস্যা, কম হলে সমস্যা। একটা দেশের জনসংখ্যা মনে করো যে 2 কোটি, তখন মাথাপিছু আয় হচ্ছে $800 মনে করো তাদের। যখন সেখানে 4 কোটি হয়, মাথাপিছু আয় বেড়ে মনে করো $1000 হয়। হ্যাঁ, যখন সেখানে 6 কোটি হয়, জনসংখ্যা যখন আবার বেড়ে যায়, মনে করো যে মাথাপিছু আয়টা আবার কমে গেছে। তাহলে এই জিনিসটাকে, এই যে মাথাপিছু আয় বাড়তেছে আবার কমে যাচ্ছে,
এই চিত্রটাকে বলা হচ্ছে কাম্য জনসংখ্যা চিত্র। তাহলে এখানে কাম্য জনসংখ্যা কত? এই যে 4 কোটি জনসংখ্যা, এটা হচ্ছে কাম্য জনসংখ্যা, কারণ সেখানে মাথা পিছু আয় সবচেয়ে বেশি। আর এর আগে এটাকে 2 কোটি বলা হবে নিম্ন জনসংখ্যা, আর 6 কোটিকে আমরা বলবো অধিক জনসংখ্যা, কারণ তারপরে মাথা পিছু আয়টা আরো কমে যাচ্ছে তাই। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে মূলত কাম্য জনসংখ্যা চিত্র। এখানে কাম্য জনসংখ্যা কত? 4 কোটি। কাম্য জনসংখ্যা কত? 4 কোটি। আচ্ছা, তো এখানে একটা সূত্র আছে, যে সূত্র দিয়ে আসলে জনসংখ্যা কাম্য স্তরে রয়েছে কিনা তা নির্ণয় করার জন্য একটা সূত্র দিচ্ছে ডাল্টন সাহেব। ঠিক আছে, সেই সূত্র কি? সূত্র হচ্ছে m সমান a মাইনাস ও ডিভাইড বাই ও। এম মানে হচ্ছে ম্যাল অ্যাডজাস্টমেন্ট বা অসামঞ্জস্যের পরিমাণ। তার মানে এটা কাম্য জনসংখ্যা নির্ণয়ের সূত্র না, মূলত কাম্য জনসংখ্যা নির্ণয়ের কোনো সূত্র নাই। তবে জনসংখ্যা কাম্য স্তরে রয়েছে কিনা তা নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা হচ্ছে ম্যালথাস দিয়েছেন। তা হচ্ছে কাম্য জনসংখ্যার ম্যালথাসের জনসংখ্যার আমাদের কাম্য জনসংখ্যা সম্পর্কে ডাল্টন দিয়েছেন। হ্যাঁ, তো সূত্র হচ্ছে m সমান a মাইনাস ও ডিভাইড বাই ও। ওকে, আমরা একটা এক্সাম্পল নিই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমরা একটা এক্সাম্পল পড়ি। হ্যাঁ, এটা দিয়ে একটা ম্যাথ করবো। ম্যাথ এখানে আছে, এই যে এখানে আছে। কি বলছে? মনে করো বাংলাদেশে মোট জনসংখ্যা হচ্ছে 16 কোটি। আচ্ছা, ভালো কথা, 16 কোটি জনসংখ্যা এখন বর্তমানে। কাম্য জনসংখ্যা 5 কোটি। দেখছো, কাম্য জনসংখ্যা কিন্তু পরীক্ষা দিয়ে দিছে, কাম্য জনসংখ্যা বের করতে বলে না, কারণ কাম্য জনসংখ্যা বের করার কোনো সূত্র নাই। হ্যাঁ, এটা হইতে পারে পরীক্ষা যদি m এর মানটা দেওয়া থাকে, মানে এটার মানটা যদি দেওয়া থাকে, তখন তোমাকে কাম্য জনসংখ্যা বের করতে বলতে পারে। তখন এই সূত্র ইউজ করে m এর মানটা বসা দিব, এক্সট্রাপোলেশন বসা দিব, এই o এর মানটা হয়তো তোমাকে বের করতে বলতে পারে, কাম্য জনসংখ্যা বা অপটিমাম পপুলেশন বের করতে বলতে পারে। হ্যাঁ, তবে সেখানে অবশ্যই m এর মান দেওয়া থাকবে। আচ্ছা, যাই হোক, তা আমাদের পরীক্ষা মনে করো জনসংখ্যা দেওয়া আছে, কাম্য জনসংখ্যা দেওয়া আছে, বুঝছে m এর মান বের করতে। তাই আমরা বের করি, এই অ্যাকচুয়াল পপুলেশন 16 কোটি, অপটিমাম পপুলেশন 5 কোটি, 5 কোটি 5 বসে দাও, আচ্ছা ভাই 2.2। আচ্ছা, একটু চেঞ্জ করে দিত। আমি যদি বলি বাংলাদেশের 16 কোটি মানুষ আছে, আর কাম্য জনসংখ্যা, হ্যাঁ কাম্য জনসংখ্যা, আচ্ছা 16 কোটি না, এখানে চেঞ্জ করি, বাংলাদেশে কাম্য জনসংখ্যা মনে করো 5 কোটি, আর মোট জনসংখ্যা মনে করো 16 কোটি না হয়ে মোট জনসংখ্যা বললাম আমি 4 কোটি। তাহলে m এর মান কত? m এর মান হচ্ছে অ্যাকচুয়াল পপুলেশন 4 কোটি মাইনাস অপটিমাম পপুলেশন হচ্ছে 5 কোটি, 5 দিয়ে ভাগ। উত্তর হবে, যাতে 1কে 5 দিয়ে ভাগ করলে উত্তর হবে 0.2, এরকম কিছু হইতে পারে। অর্থাৎ পজিটিভ আনসার বের হবে। কি বের হবে? পজিটিভ। এটার মধ্যে বের হয়েছিল, সরি মাইনাস হবে, মাইনাস 4 থেকে 5 গেলে হয় -1, তাহলে আনসার হবে -0.2, এরকম কিছু একটা হইতে পারে। তো এটা ছিল ধনাত্মক আনসার, আর এখন যেটা বের হয়েছে সেটা ঋণাত্মক আনসার। আবার এমন হইতে পারে যে বলছে বাংলাদেশের মোট জনসংখ্যা হচ্ছে, বর্তমান জনসংখ্যা হচ্ছে 5, মনে করো 5 কোটি, এবং কাম্য জনসংখ্যা 5 কোটি বলছে, তাহলে m এর মান কত হবে? কাম্য জনসংখ্যা, বর্তমান জনসংখ্যা 5, কাম্য জনসংখ্যা 5 দিয়ে ভাগ, উত্তর হবে 0কে 5 দিয়ে ভাগ করলে উত্তর হবে 0। তাহলে m এর মানটা, এই যে m এর মানটা ধনাত্মক বের হতে পারে, ঋণাত্মক বের হতে পারে, শূন্য বের হতে পারে। যদি ধনাত্মক বের হয় সেটা বলা হয় অধিক জনসংখ্যা। সেখানে দেখো আমাদের কাম্য জনসংখ্যা 5 কোটি এবং বর্তমান জনসংখ্যা 16 কোটি, তার মানে কি কাম্য হচ্ছে বেশি আছে, তার মানে অধিক জনসংখ্যা। আর যখন এটা আমি 4 কোটি করে দিছিলাম, 4 কোটি, তখন কাম্যের তুলনায় কম আসে, তার মানে এটাকে নিম্ন জনসংখ্যা আমরা বলবো যখন m এর মানটা ঋণাত্মক বের হবে। আর m এর মানটা যখন শূন্য বের হবে, অর্থাৎ কাম্য জনসংখ্যা যত এবং অপটিমামও যদি কি হয়, অপটিমাম পপুলেশন, বর্তমান জনসংখ্যা যত, অপটিমাম পপুলেশন বা কাম্য জনসংখ্যা যদি তত হয়, তাহলে সেক্ষেত্রে m এর মান কত হয়? শূন্য বের হয়, সেটাকে আমরা বলি কাম্য জনসংখ্যা। তাহলে সিম্পল কথা, বাচ্চাদের পড়া, ঠিক আছে? তাহলে এই কথাটা মনে রাখবা, m এর মান ধনাত্মক হলে অধিক জনসংখ্যা, m এর মান ঋণাত্মক হলে কম জনসংখ্যা, m এর মান যদি শূন্য হয় তাহলে কাম্য জনসংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কাম্য জনসংখ্যার চিত্রটা বুঝতে পারছো তোমরা? এই যে কাম্য জনসংখ্যার চিত্র, এখানে P2 হচ্ছে কাম্য জনসংখ্যা বোঝাচ্ছে। এবার আমরা একটা ম্যাথ করব। হ্যাঁ, এই ম্যাথটা আমরা একটু করি, তাহলে আমাদের জন্য আরো বেশি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে বলছে যে BCD বিন্দুতে ডাল্টনের সূত্র ব্যবহার করে অসামঞ্জস্যের পরিমাণ নির্ণয় করো। হ্যাঁ, BCD বিন্দুতে ডাল্টনের সূত্র ব্যবহার করে অসামঞ্জস্যের পরিমাণ নির্ণয় করো, ঠিক আছে? এরকম। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিই, এটা একটু পর করতেছি। সেটা হচ্ছে অনেক সময় পরীক্ষায় যেটা হবে, এই দুইটা দেওয়া না থেকে, মানে বর্তমান জনসংখ্যা, কাম্য জনসংখ্যা দেওয়া না থাকে, এই কাম্য জনসংখ্যা না দিয়ে মনে করো m এর মান দিয়ে দিচ্ছে, ম্যানেজমেন্টের মান দিয়ে দিচ্ছে 2.2 দিয়ে দিচ্ছে, বলছে কাম্য জনসংখ্যা বের করো। কি বের করো? কাম্য জনসংখ্যা নির্ণয় করো। হ্যাঁ, তাহলে কেমনি করবা? সূত্র হচ্ছে m সমান a মাইনাস ও ডিভাইড বাই ও। এই সূত্র ঠিকই রাখবো। কি কি মান আছে? m এর মান আছে 2.2 বসা দিলাম, অ্যাকচুয়াল পপুলেশনের মানও আছে কত? 16 বসা দিলাম। হ্যাঁ, কিন্তু ওই ও এর মান নাই। আচ্ছা, এগুলো শূন্য না, এগুলো কিন্তু ও, আমি একটু চিনা যায় মতো করে দিই, ও, এগুলো ও। হ্যাঁ, এগুলো মান নাই। এবার আসো এটার সাথে এটা একটু, এটা এখানে বাঘ ছিল, এবার আসলে কি হবে? গুণ হবে। তাহলে 2.2 ও, এটা গুণ করে দিচ্ছে এটার সাথে, সমান 16 মাইনাস কি হবে? ও হবে, তাই না? আচ্ছা, এই ওটা এই পাশে নিয়ে আসো। তাহলে 2.2 ও
এই মাইনাস ওটা যদি এই পাশে আসে প্লাস ও হবে, প্লাস কি হবে ও হবে সমান 16। আচ্ছা ও যদি যোগ করা হয় 2.2 এর সাথে ও যোগ করলে এটা ও মানে 1ও, 2.2 এর সাথে যদি 1 যোগ করা হয় তাহলে 3.2 ও হবে, তাই না, সমান 16। এরপর কাজ কি, এখানে ওটা রেখে দাও, আমাদের এই জিনিসটা বের করতে অপ্টিমাম পপুলেশনটা বের করতে যাচ্ছে, আমি ওটা বোঝার জন্য 0 মনে করবো বিদায় এটা একটু মাঝখানে দাগ দিয়ে দিছি। তাহলে এখানে আসতে হবে 16 ডিভাইডেড বাই, কারণ এখানে গুণ ছিল 3.2, বেশি কি হবে ভাগ হবে, ডিভাইড বাই 3. আচ্ছা বাংলা ইংলিশ করে ফেলছে, এখানে একটু লিখে দিই 3.2 দিয়ে ভাগ করব। তাহলে দেখবা ও এর মান বের হবে কত, ও এর মান অপ্টিমাম পপুলেশন বের হবে 5 কোটি, দেখবা বের হবে ও এর মান অপ্টিমাম পপুলেশন 5। তাহলে এরকম পরীক্ষা কিন্তু অপ্টিমাম পপুলেশন বের করতে বলতে পারে, তবে সূত্রের ক্ষেত্রে সেক্ষেত্রে এম এর মান দেওয়া থাকবে। ঠিক আছে, পারবো আমরা, ওকে। তাহলে এটা গেল। এবার চলো আমরা এই সূত্রটা একটু পড়ি, এই সূত্রটা একটু ম্যাথটা একটু করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, তো এখানে বলছে BCD বিন্দুতে অসামঞ্জস্যের পরিমাণ নির্ণয় করতে বলছে। কি বলছে, যে BCD বিন্দুতে, অর্থাৎ প্রথমে সি বিন্দু, বি বিন্দু, ডি বিন্দুতে অসামঞ্জস্য, আগে প্রথমে বলি সি বিন্দুতে আমরা বের করি, সি বিন্দুতে যদি আমরা বলি সি বিন্দুতে, তাহলে কি হবে, এম সমান এ মাইনাস ও ডিভাইড বাই ও। হ্যাঁ, আচ্ছা বলো এই সি বিন্দুতে অ্যাকচুয়াল পপুলেশন কত, অপটিমাম পপুলেশন কত, তোমরা বলো তো আমাকে। দেখো এই পুরো চিত্রের মধ্যে অলওয়েজ অপটিমাম পপুলেশন একটাই থাকবে, মানে কাম্য জনসংখ্যা একটাই থাকবে, সেটা হচ্ছে কত, এই যে যেখানে মাথা পিছু সবচেয়ে বেশি হচ্ছে 4, তাহলে অপটিমাম পপুলেশন হচ্ছে 4। আর এই সি বিন্দুতে অ্যাকচুয়াল পপুলেশন কত, সি বিন্দু থেকে অ্যাকচুয়াল পপুলেশন যদি বলি এখান থেকে নিচের দিকে আসলে পাবা সেটা হচ্ছে 3, অ্যাকচুয়াল পপুলেশন হচ্ছে 3 সি বিন্দুতে। তাহলে আনসার হবে অ্যাকচুয়াল পপুলেশন 3 -4 ডিভাইড বাই 4, উত্তর হবে 3 দিয়ে 4 বের করলে হবে -1 ডিভাইড বাই 4, উত্তর হবে -0.25 এরকম হইতে পারে। হ্যাঁ, তাহলে এখানে মাইনাস আসছে উত্তর, তার মানে সেটাকে আমরা বলবো যে এখানে নিম্ন জনসংখ্যা, অর্থাৎ সি বিন্দুর জনসংখ্যা হচ্ছে কম, নিম্ন জনসংখ্যা সেখানে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সি বিন্দুতে, এটা গেল। এবার আসো আমরা করি বি বিন্দুতে, আমরা করি কোন বিন্দুতে বলো, বি বিন্দুতে। হ্যাঁ, চলো এবার আমরা করি বি বিন্দুতে। বি বিন্দুতে কি হবে, বি বিন্দু যদি বলি অ্যাকচুয়াল পপুলেশন তখন হয়ে যাবে অ্যাকচুয়াল কত 4, এবং অপটিমাম তো অলওয়েজ 4 আসেই, এই চিত্রে অলওয়েজ অপটিমাম কত 4 আছে। তাহলে আনসার কি দাঁড়াবে, আনসার দাঁড়াবে হচ্ছে অ্যাকচুয়াল পপুলেশন 4, অপটিমাম পপুলেশন কত 4 দিয়ে ভাগ করবো, আনসার হবে 0কে 4 দিয়ে ভাগ করলে উত্তর হবে 0। হ্যাঁ, এটাকে আমরা বলবো নিম্ন জনসংখ্যা, এটাকে আমরা কি বলবো, নিম্ন জনসংখ্যা বলবো। ঠিক আছে, ওকে, সরি এটাই নিম্ন বলতেছি, এটাকে আমরা বলবো কাম্য জনসংখ্যা, কাম্য জনসংখ্যা বলবো। ঠিক আছে, যেহেতু আমার মান কি হয়েছে 0 আসছে, এটাকে আমরা বলবো কাম্য জনসংখ্যা। সেমভাবে যদি ডি বিন্দু করতে বলি পারবা, তাহলে ডি বিন্দুতে অ্যাকচুয়াল পপুলেশন কত হবে, অ্যাকচুয়াল পপুলেশন 5 আর অপটিমাম তো 4 থাকবেই, তাহলে ডি বিন্দুতে এখন আমরা করবো ডি বিন্দুতে, তাহলে আমাদের অ্যাকচুয়াল হচ্ছে 5 এবং অপটিমাম হচ্ছে 4 দিয়ে ভাগ করবো তো হচ্ছে 1, 5 থেকে 4 বিয়োগ করলে হয় 1কে 4 দিয়ে ভাগ করলে 0.25, এটা যেহেতু ধনাত্মক সংখ্যা, ধনাত্মক তার মানে হচ্ছে অধিক জনসংখ্যা বলবো, কি বল সেখানে অধিক আছে, জনসংখ্যা অধিক আছে ডি বিন্দুতে, এই ডি বিন্দুর জনসংখ্যা আছে অধিক আছে, অধিক জনসংখ্যা বলবো সেখানে আমরা। তোমরা কি বুঝতেছো, সমস্যা হচ্ছে তোমাদের বুঝতে? আচ্ছা, তা আমাদের কাম্য জনসংখ্যা হচ্ছে এইটুক, মোটামুটি পড়লে হবে, এটা সমালোচনা আসতে এগুলো একটু পড়ে নিও, বেশি গুরুত্বপূর্ণ না, তবে একটু পড়ে নিও, যেমন এটা একটা অবাস্তব তথ্য, কারণ এখানে আসলে কাম্য জনসংখ্যা যেটা বলে দেয় সেটা তো আসলে কেউ আমাদেরকে বলে না, এটা বের করতে সূত্র নাই বলছে, কাম্য জনসংখ্যা বের করার সূত্র নাই, তো এটা আমরা একটা আন্দাজের উপর ভিত্তি করে করি, সেজন্য এটাকে অবাস্তব বলা হচ্ছে।
এবার এখানে কিছু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ টপিক আছে, যেমন নারী পুরুষের অনুপাত কেমন, এগুলো এখানে আছে কেমন। তারপর হচ্ছে শহর এবং জনসংখ্যা কীভাবে মানুষ আছে, পেশাভিত্তিক জনসংখ্যা, এটা আমরা আগেও পড়ছি যে কৃষিতে 45% মানুষ আছে এবং অকৃষি খাদ্য, অকৃষি মানে শিল্প আর সেবা, শিল্পতে 17%, সেবা খাতে 38% বাংলাদেশের কর্মক্ষম মানুষ আছে কেমন। এখান থেকে এমসিকিউ আসতে পারে, এগুলো একটু পড়ে নিই। এখানে কিছু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ টপিক আছে, হ্যাঁ এগুলো একটু পড়ে নিবা। এখানে একদম শর্ট করে দেওয়া হয়েছে যাতে তোমরা মনে রাখতে পারো। এবার বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের কার্যক্রম, জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সরকার কী কার্যক্রম করছে, যেমন ধরো জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সরকার জাতীয় সরকারের নীতি এবং কর্মসূচি কি গ্রহণ করা হচ্ছে, এগুলো এখানে দেওয়া আছে, এগুলো একটু পড়বা। এগুলো থিওরিটিক্যাল জিনিস, পারবা তোমরা এমনিতে পড়লে। জনসংখ্যা নিয়ন্ত্রণের উপায়, কীভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যায়, জাতীয় জনসংখ্যা নীতি প্রণয়ন, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার, দরিদ্র জনগণের জীবনযাত্রা মান উন্নয়ন, বাল্যবিবাহ বহুবিবাহ আইন প্রয়োগ, ঠিক আছে, শিক্ষা প্রসার, এগুলো সবগুলো একটু পড়ে দেখবা। আমরা বলি একটু মানব সম্পদ সম্পর্কে। মানব সম্পদ কি? জনসংখ্যাকে মানুষকে সম্পদে রূপান্তর করা। কেমনে করা যায়? জনসংখ্যাকে সুস্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা এবং কি দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব গোষ্ঠী হিসেবে গড়ে তুলতে পারলে সেটাকে আমরা বলি মানব সম্পদ, বুঝছো? অর্থাৎ মানব সম্পদ উন্নয়ন বলতে দেশের জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা, চিকিৎসা সুবিধা, শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী দক্ষ মানব গোষ্ঠী হিসেবে গড়ে তোলাকে বোঝায়। তো মানব সম্পদ উন্নয়নের সূচক কী কী? একটা দেশে মানব সম্পদ উন্নয়ন হচ্ছে কিনা সেটা দেখতে পারবো তিনটা জিনিস দেখে, তিনটা সূচক দেখে। পরীক্ষা আসতে পারে মানব সম্পদ উন্নয়নের সূচক কী কী। একটা হচ্ছে আয়ুষ্কাল, কোনো দেশে মানুষের যখন আয়ুষ্কাল বাড়বে, অর্থাৎ আগে মনে করো 60 বছর মানুষ বাড়তো, গড়ে বাঁচত, এখন সেটা যদি 70 বছর হয় তার মানে আয়ুষ্কাল বাড়তেছে, হ্যাঁ, তাহলে সেটাকে আমরা বলি যে আয়ুষ্কাল যদি বাড়ে সেক্ষেত্রে আমরা সেটাকে মানব সম্পদ উন্নয়ন হচ্ছে সে দেশে। 2 নম্বর জ্ঞান অর্জন বা জীবনজাত শিক্ষা অর্জন। একটা দেশের মানুষের যদি জ্ঞান অর্জন বা শিক্ষা অর্জন করে, হ্যাঁ, মানে শিক্ষিত হয়, শিক্ষিত পার্সেন্টেজটা বাড়ে, তখন সেটাকে আমরা বলি সে দেশের মানব সম্পদ উন্নয়ন হচ্ছে। তারপর জীবনযাত্রার মান উন্নয়ন হলে, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলি কি হচ্ছে, তোমার মানব সম্পদ উন্নয়ন হচ্ছে। ওকে, তাহলে এই তিনটা হচ্ছে মানব সম্পদ উন্নয়নের সূচক। এই বছর বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নে গৃহীত কর্মসূচি, যেমন শিক্ষা প্রযুক্তির জন্য কাজ করছে সরকার, তারপর আমরা বলতে পারি যে স্বাস্থ্য বা পরিবার কল্যাণের জন্য কাজ করছে সরকার, তারপর আমরা বলতে পারি যে আবাসনের জন্য, যাদের টাকা থাকার জায়গা না তাদের জন্য কাজ করছে সরকার, হ্যাঁ, তারপর হচ্ছে তোমাদের নারী উন্নয়ন কর্মসূচির জন্য কাজ করছে, এরপর শিশু উন্নয়ন কর্মসূচির জন্য কী করছে, কাজ করছে। ওকে, তো এইগুলো সবগুলো হচ্ছে বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নের কর্মসূচি আর কি। এবং মানব সম্পদ উন্নয়নের প্রেক্ষাপট, বাংলাদেশের উন্নয়নের উপায়, বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো আলোচনা করছে, এগুলো একটু পড়ে দেখবা। লাস্ট টপিক হচ্ছে, এগুলো একটু পড়ে দেখিও, লাস্ট টপিক হচ্ছে আত্মকর্মসংস্থান বা স্বকর্মসংস্থান। আত্মকর্মসংস্থান বা স্বকর্মসংস্থান কি? যখন নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করে কেউ, নিজের মেধা দক্ষতা সব কিছুকে কাজে লাগায়, মূলধন ইউজ করে নিজে একটা নিজের কর্মসংস্থান সৃষ্টি করে, অর্থাৎ নিজে কাজ করবে, পাশাপাশি 8-10 জন মানুষের কি হবে, একটা কর্মসংস্থান হবে, সেটাকে বলা হয় আত্মকর্মসংস্থান বা স্বকর্মসংস্থান। হ্যাঁ, তো এটা গুরুত্ব বাংলাদেশে অপরিসীম, কারণ হচ্ছে তোমরা জানো, অপরিসীম বললে তোমরা হাসো। আচ্ছা, তো যেটা গুরুত্ব অপরিসীম কেন, কারণ হচ্ছে তোমাদের এই আত্মকর্মসংস্থান হইলে বাংলাদেশের যেহেতু জনসংখ্যা অনেক বেশি, তো যা 8ম বৃহত্তম দেশ বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে, তো এত বেশি জনসংখ্যা হওয়ার কারণে আমাদের দেশে আসলে আত্মকর্মসংস্থান খুবই প্রয়োজন। এটা হলে কি হয় যে এখন আমরা সবাই কি করতেছি, সবাই চাকরির পেছনে দৌড়াচ্ছি এবং সবাই লাইন ধরতেছি আমরা চাকরির পেছনে, কিন্তু নিজে নিজে কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে সেটাই সবচেয়ে বেটার। এটার কারণে তুমি তো উন্নতি হবা, তোমার সাথে আরও 2-4 জন মানুষ কি হবে, উন্নতি হবে, তাদের একটা কর্মসংস্থান হবে। হ্যাঁ, ওকে, তাহলে এই হচ্ছে আত্মকর্মসংস্থান হওয়ার জন্য তোমার গণবলী থাকা দরকার হবে। এমনি এমনি তুমি আত্মকর্মসংস্থান হইতে পারবে না, তুমি নিজের আত্মকর্মসংস্থান করতে পারবে না। যেমন দূরদৃষ্টি সম্পন্ন হইতে হবে, সঠিক কর্মপ্রোগ্রাম থাকতে হবে, আত্মনিবেদন থাকতে হবে, নিজের আত্মনিবেদন থাকতে হবে, কঠোর অধ্যবসায় বা অনুশীলন থাকতে হবে, কেমন, তারপর হচ্ছে ধৈর্য থাকতে হবে, আত্মবিশ্বাস, ইতিবাচক মনোভাব, মানে ভালো মনোভাব থাকতে হবে, সবসময় সব কিছু নেগেটিভ খোঁজা যাবে না। তারপর হচ্ছে নিজের ভালো লাগা কাজ করতে হবে, লেগে থাকা কাজ করতে হবে, প্রয়োজনে সঠিক সাহায্য খুঁজে নিতে হবে। এগুলো সবগুলো হচ্ছে একজন আত্মকর্মী সফলতা লাভের জন্য নিম্ন গুণাবলীগুলো থাকা আবশ্যক, বা এগুলো থাকতেই হবে। হ্যাঁ, তাহলে এগুলো গেল। এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 4, ঠিক আছে? পারবা? কারোর কোনো সমস্যা আছে চ্যাপ্টার 4 সম্পর্কে? পারবা তো নাকি?
আর কয়টা ক্লাস নেবেন? আর ক্লাস নেব না, 3টে চ্যাপ্টার পড়া দিচ্ছি তোমাদেরকে সুন্দর করে, এই 3টে একটু পড়বা। পাশাপাশি হচ্ছে তোমরা তোমাদের, আমি আরও অধ্যায় বলছি, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, এগুলো পড়বো। অষ্টম অধ্যায়, নবম অধ্যায় খুবই সহজ, সপ্তম অধ্যায়টা হচ্ছে একটু ম্যাথ আসছে, সেটার পিডিএফ তোমাদেরকে আমি দিয়ে দিব। সপ্তম অধ্যায় পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব, এটা পিডিএফ দিয়ে দিব, চতুর্থ অধ্যায় পিডিএফ দিয়ে দিব, তোমরা এগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? দেখবা। আর হচ্ছে আমি এমসিকিউর পিডিএফ তোমাদেরকে হয়তো রাতের দিকে দিব ইনশাল্লাহ, তোমরা এর মধ্যে সবগুলো পড়ে ফেলো। ঠিক আছে, আমরা ক্লাস শেষ করব, তোমরা হচ্ছে বাসায় পড়ো, আমি পিডিএফ দিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই চ্যাপ্টারের সাথে সপ্তম অধ্যায়টা দিয়ে দিব, সেটা তোমরা পড়ে ফেলো, ঠিক আছে? আর অন্য অধ্যায়গুলো পড়ে ফেলো, তোমাদের যে বই আছে সেই বই থেকে পড়ো। আর এমসিকিউ পিডিএফ পারলে তোমাদেরকে আমি দিব, সন্ধ্যার দিকে দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো আজকে এইটুকু পর্যন্ত। আর সিকিউর পিডিএফও তোমাদের একটা দিয়ে দিব, সেটা থেকেও করবা, সেগুলো প্র্যাকটিস করবা আর কি, ঠিক আছে? তো আজকে এইটুকু পর্যন্ত, সব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, এই আর কি। আসসালামু আলাইকুম সবাইকে।